তো আজকের এই ক্লাসে আমরা ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডি পরীক্ষার জন্য প্রাচীন ভারতের ইতিহাস সম্পূর্ণ রিভিশন করব। দেখো তোমাদের সামনেই ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডি পরীক্ষা, গ্রুপ সি পরীক্ষা শেষ হয়ে গেছে। তো আমি তোমাদের বলেছিলাম যে গ্রুপ ডি পরীক্ষার জন্য জিকের সম্পূর্ণ রিভিশন করিয়ে দেবো। তো সেই মতো আজকের ক্লাস, আজকে আমরা তোমাদের সিলেবাসটা যদি তোমরা ফলো করো তাহলে দেখতে পারবে সিলেবাসে তোমাদের হচ্ছে হিস্ট্রি আছে, হিস্ট্রি, তারপরে তোমাদের পলিটি আছে, পলিটি, তারপরে জিওগ্রাফি, ঠিক আছে, জিওগ্রাফি, আর্ট অ্যান্ড কালচার, তারপরে তোমাদের কম্পিউটার, কম্পিউটার আর হচ্ছে স্পোর্টস, মানে কারেন্ট স্পোর্টস। এই যে টপিকগুলো আছে এইগুলোর মধ্যে আমি প্রত্যেকটা টপিক কিন্তু তোমাদের রিভিশন করিয়ে দেবো এই কদিন যে টাইম আছে এই কদিনের মধ্যে। আর তোমরা যদি আমার ক্লাসটা প্রত্যেকটা ক্লাস রিভিশন ক্লাসগুলো দেখো তাহলে কিন্তু গ্রুপ ডি পরীক্ষার আগে জিকে তোমাদের সম্পূর্ণ রিভিশন হয়ে যাবে। পরিষ্কার? আর আমি এই যে পিডিএফটা যেটা বানিয়েছি সেটা কিন্তু আমি গ্রুপ সি পরীক্ষার জন্য বানিয়েছি, মানে গ্রুপ সি এবং ডি দুটোকে লক্ষ্য করেই বানিয়েছিলাম। তো তোমরা যদি গ্রুপ সির প্রশ্নপত্র ফলো করো এবং যারা আমার কাছে এই পিডিএফটা নিয়ে পড়েছিলে তারা যদি পিডিএফটার সাথে মেলাও তাহলে কিন্তু বুঝতে পারবে যে এই পিডিএফটা থেকেই কিন্তু বেশিরভাগ প্রশ্ন এসছে। ঠিক আছে? তো আজকে তোমাদের সম্পূর্ণ আমি প্রাচীন ভারতের ইতিহাস যেটা আছে এই প্রাচীন ভারতের ইতিহাসটা কিন্তু আজকে সম্পূর্ণ তোমাদের রিভিশন করাবো। পরিষ্কার? আর এর পরবর্তী ক্লাসগুলোতে কিন্তু তোমাদের বাকি যে সমস্ত চ্যাপ্টারগুলো রয়েছে সমস্ত চ্যাপ্টারগুলোই কিন্তু আমি রিভিশন করিয়ে দেবো। তার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটাকে ফলো করো। পরিষ্কার? আর এই যে পিডিএফটা এগুলো তোমরা সম্পূর্ণ বিনামূল্যে তোমাদের আমাদের টেলিগ্রামে পেয়ে যাবে, টেলিগ্রামে জয়েন করো, সেখানে কিন্তু দিয়ে দিয়েছি। আর তোমরা যদি আমার ক্লাসটা দেখো, পিডিএফটা খুলে আমার ক্লাসটা দেখো তাহলে কিন্তু তোমাদের একটা কুইক রিভিশন হয়ে যাবে। ঠিক আছে? এই টপিকগুলো কিন্তু এখানে রয়েছে। টপিকগুলো বলছি না, আমি ডাইরেক্ট কিন্তু রিভিশনে চলে আসছি। দেখো, প্রথমে আমরা সিন্ধু সভ্যতার ব্যাপারে কিছু দেখে নিই যেগুলো এগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। দেখো, শুরু করার আগে একটু কথা বলি। দেখো, প্রথমেই আমরা জানি যে গ্রুপ সি পরীক্ষায় তোমরা যদি কোশ্চেন দেখো তাহলে কিন্তু দেখবে যে কোশ্চেন খুব একটা কিন্তু কঠিন হয়েছে সেটা কিন্তু নয়। প্রশ্ন কিন্তু কঠিন হয়নি, মানে একদমই সোজা প্রশ্ন হয়েছে। তাই গ্রুপ ডি যেহেতু, দেখো ওটা হচ্ছে ক্লাস 10th লেভেলের প্রশ্ন হবে লেখা ছিল এবং এটা কিন্তু ক্লাস 8 লেভেলের, সেক্ষেত্রে তোমাদের কিন্তু উচিত যে একদম কঠিন কিন্তু পড়া না, মানে একদম যেগুলো একদম বেসিক, মানে যেগুলো পড়তে হবেই সেগুলো কিন্তু পড়ে সেগুলোকে বারবার রিভিশন করা। পরিষ্কার? তো সেই মতো আজকে তোমাদের আমি পুরোটা রিভিশন করাচ্ছি। প্রথমে চলে এসে আমাদের সিন্ধু সভ্যতা যেগুলো থেকে প্রশ্ন আসে। দেখো, এই যে সময়কালটা কত, এটা হচ্ছে 2500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1750। কার্বন ডেটিং পদ্ধতি অনুযায়ী কিন্তু এটাকে করা হয়েছে। এটা দেখবে কার্বন ডেটিং পদ্ধতিটা। ঠিক আছে? তারপরে আবিষ্কার যদি বলি, এখান থেকে প্রশ্ন দেয় যে হরপ্পাকে আবিষ্কার করে, মহেঞ্জোদারোকে আবিষ্কার করে। তো এটা তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। যে হরপ্পা 1921 সালে দয়ারাম সাহানি আবিষ্কার করেন এবং 1922 সালে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় মহেঞ্জোদারো আবিষ্কার করেন। দুটো কিন্তু প্রশ্ন আসবে, এ দুটো কিন্তু অবশ্যই মাথায় রাখবে। ঠিক আছে? আবিষ্কারটা ভালো করে করবে। এরপর চলে আসে প্রকৃতি, এটা তাম্রপ্রস্তর যুগের। এটা দিতে পারে যে এটা কোন যুগের সভ্যতা ছিল, হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা। উত্তর হবে কিন্তু তাম্রপ্রস্তর যুগের, এটা কিন্তু দিতে পারে। ঠিক আছে? বিস্তৃত তোমরা দেখে রাখবে। সেখান থেকে আমি আমি যতদূর আমার ডাব্লিউবিএসএসসি গ্রুপ সির পরীক্ষার যে প্রশ্নপত্র সেটা দেখে বোঝাই যাচ্ছে যে গ্রুপ ডিটা কিন্তু মানে গ্রুপ সি এত সোজা, গ্রুপ ডিটা আরোই সোজা দেবে। তবুও তোমরা আগে থেকে কিন্তু একটুখানি প্রিপেয়ার হয়ে যাও। বলা যায় না, এটা পশ্চিমবঙ্গ, যা কিছু দিতে পারে। হয়তো ওটাতে সোজা দিল, এটা কঠিন দিয়ে দিল। কঠিন বলতে একটুখানি ডেপথে জিজ্ঞেস করে নিল, সেক্ষেত্রে তোমরা একটুখানি পড়ে যাবে। ঠিক আছে? এটার বিস্তারটা একটু পড়ে যাবে। বিস্তার যেমন যদি বলি আমি, উত্তর দিকে হচ্ছে মান্ডা, এটা আফগানিস্তানে। তোমাদের পূর্ব দিকে হচ্ছে তোমাদের আলমগীরপুর, পশ্চিম দিকে হচ্ছে, দক্ষিণ দিকে তোমাদের হচ্ছে দৈমাবাদ, এবং যদি বলি পশ্চিম দিকে তাহলে কিন্তু তোমাদের হবে সুচকাজেন্দর। মানে এইটা হচ্ছে হরপ্পা সভ্যতার বিস্তৃতি, এটা কিন্তু দেখে রাখবে। এবার চলে এসে আমরা গুরুত্বপূর্ণ কিছু জায়গা, এই যে এই কোন কোন জায়গাতে কি পাওয়া গেছে এটা তোমরা একটু দেখে রাখবে। দেখো, হরপ্পা হচ্ছে রাভি নদীর তীরে, এটা দিতে পারে পরীক্ষায়। হরপ্পা কোন নদীর তীরে অবস্থিত? উত্তর হবে রাভি নদীর তীরে। বর্তমানে কোথায় অবস্থান? পাঞ্জাবে। এখানে হচ্ছে শস্যাগার, তামা তৈরি সরঞ্জাম এগুলো পাওয়া গেছে। মহেঞ্জোদারো কোথায় অবস্থিত? উত্তর হবে সিন্ধু নদীর তীরে। বর্তমানে কোথায়? বর্তমানে পাকিস্তান সিন্ধে। এখানে কিন্তু বিশাল স্নানাগার, মানে গ্রেট বাথ এখানে পাওয়া গেছে। আর ব্রোঞ্জ নর্তকী, তার বিয়ার্ডেড ম্যান সব কিন্তু এখানে পাওয়া গেছে। এগুলো কিন্তু ভালো করে মনে রাখবে। লোথাল কোথায়? লোথাল হচ্ছে ভোগাবো নদীর তীরে, এবং এটা কোথায়? বর্তমানে গুজরাটে। এবং এটা কিন্তু প্রাচীনতম বন্দর, ডকইয়ার্ড, এবং হচ্ছে ধানের তুষ কিন্তু এখানেই পাওয়া গেছে। এটা কিন্তু পরীক্ষায় দেয় যে এই বিশেষ করে এই লোথালটা দেয় যে বলবে যে প্রাচীন ভারতের যে তোমাদের প্রাচীনতম বন্দর কোনটা, মানে হরপ্পা সভ্যতার। উত্তর হবে কিন্তু লোথাল, ভোগাবা। কালীবঙ্গন হচ্ছে ঘরঘরা নদীর তীরে, এবং এটা কোথায়? বর্তমানে হচ্ছে তোমাদের রাজস্থানে। ঠিক আছে? এবং লাঙল দেওয়া জমি এবং উটের হাড় কিন্তু এখানে পাওয়া যায়। তো মোটামুটি দেখো, যদি আমি সোজার দিকে বলি তাহলে কিন্তু এই চারটে থেকে কিন্তু বেশিরভাগ প্রশ্ন পরীক্ষায়
তাই এই 4টে কিন্তু তোমাদের আমি ভালো করে কিন্তু রিভিশন দিতে হবে। এরপর চলে আসি, দেখো গ্রিড সিস্টেম। গ্রিড সিস্টেম বলতে মানে এই যে এদের যে রাস্তা ছিল, রাস্তাঘাট, সেটা কিন্তু একে অপরকে সমকোণে ছেদ করছে। সমকোণ বলতে ধর এখানে একটা রাস্তা ছিল, এখানে একটা রাস্তা, এমন টাইপের, এরম রাস্তা মানে সমকোণ 90 ডিগ্রি ছেদ করতো, ঠিক আছে। সিটাডেল কি? সিটাডেল হচ্ছে শহরের উঁচু অংশ। মানে ধরো এই যে শহর, ধরো শহর, এখানে একটা উঁচু অংশ, এখানে একটা নিচু অংশ, মানে শহর, এখানে একটা অংশ শহর আর নিচে একটা শহর অংশ, ঠিক আছে। এখানে মানে শহরের উঁচু অংশকে সিটাডেল বলা হতো। এবং এখানে কিন্তু একটা জিনিস আছে যে সিটাডেল কিন্তু প্রত্যেকটাতেই ছিল, শুধুমাত্র চানহুতো যে জায়গাটা রয়েছে এখানে কিন্তু কোনো রকমের সিটাডেল ছিল না। এবং আরেকটা জিনিস দেয় যে ধোলাবিরা আছে, যে গুজরাটের ধোলাবিরা, সেখানে কিন্তু এখানে যেমন দুটো ভাগে, একটা উঁচু জায়গা একটা নিচু জায়গা, এবং ধোলাবিরাতে কিন্তু 3টি ভাগে বিভক্ত ধোলাবিরা, ঠিক আছে। এটা কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে। অতটাও ডেপথ আমি মনে হয় না যাবে, তাও মনে রাখবে। কিন্তু সিটাডেলটা হয়তো দিতে পারে যে সিটাডেল কি, শহরের উঁচু অংশ সিটাডেল। নিকাশি ব্যবস্থাটাও তোমরা জেনে রাখো, ড্রেনেজ সিস্টেম। তারপর হচ্ছে তোমাদের পোড়াইট দিয়ে বাড়ি তৈরি করা হতো, এটা দেখে রাখবে। তারপরে লিপি, এখানে হচ্ছে বুস্টার ফেডাম, মানে হচ্ছে ডান দিক থেকে বাম, বাম থেকে ডান, মানে এটা এগুলো দিতে পারে। যদি এত কঠিন দেবে না, জাস্ট তোমার উপর উপর থেকে পড়ে রাখবে, যেগুলো যেগুলো বলে দিলাম, ঠিক আছে। এবার এখান থেকে প্রশ্ন কোনটা কোনটা দিতে পারে, দেখো এটা দিতে পারে, যেমন যে এদের প্রধান প্রধান যে ফসল ছিল সেটা হচ্ছে গম, বার্লি। এবং সিন্ধু সভ্যতার মানুষরাই কিন্তু প্রথমে তুলে চাষ শুরু করে। এবং বাণিজ্য, এখানে এই যে প্রশ্নটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু দিতে পারে যে এই যে সিন্ধু সভ্যতার লোকেরা মেসোপটেমিয়ার সাথে কিন্তু সমুদ্রপথে ব্যবসা করত। এবং এই যে মেসোপটেমিয়ার লোকেরা, এরা কিন্তু যে হরপ্পা সিন্ধু সভ্যতার মানুষজনদের কি নামে পরিচিত ছিল, মানে কি নামে তারা জানতো, উত্তর হবে মেলুহা। এই জায়গায় কিন্তু দিতে পারে পরীক্ষাটা, কিন্তু গুরুত্বপূর্ণ। এবং তারা কোন কোন পশুপালন করতো, উত্তর হবে কিন্তু ঘোড়া ব্যবহার তারা জানতো না। বাকি তারা ষাঁড়, গরু খুবই জনপ্রিয় ছিল, কিন্তু ঘোড়ার ব্যবহার তারা জানতো না। এবং পূজা করতো, কিসের পূজা? পশুপতি শিবের পূজা করতো। এবং তারাই, যেখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই যে তারা কিন্তু লোহার ব্যবহার জানতো। এটা কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু ভালো করে পড়তে হবে। সেকেন্ড, হ্যাঁ, এটা কিন্তু ভালো করে পড়তে হবে, তারা কিন্তু লোহার ব্যবহার জানতো না। পরিষ্কার? চলে এসি আমরা এবার, দেখো মোটামুটি হরপ্পা থেকে এগুলো তোমরা রিভিশন দিয়ে নাও, বাকি তোমরা দেখো। এবার হচ্ছে আমাদের বৈদিক যুগ, আর্য সভ্যতা বৈদিক যুগ। সময়কালটা 1500 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ, সময়কাল দেবে না। এগুলো তোমরা দেখে এদের হচ্ছে আর্যদের আদি বাসস্থান কোথায়? ম্যাক্স মুলারের মতে মধ্য এশিয়াতে তারা আদি বাসস্থান। সপ্ত সিন্ধু অঞ্চল আর্যদের প্রথম বসতি এলাকা, বর্তমান পাঞ্জাব ও পার্শ্ববর্তী অঞ্চল। বেদ কি? বিদ শব্দ থেকে এসেছে, এবং যার অর্থ জ্ঞান, এবং বেদের অপর নাম কি? শ্রুতি। দিতে এবার দেখো, সোজা প্রশ্ন যদি হয় তাহলে বলে দেবে বেদের অপর নাম কি? শ্রুতি। তারা বেশিরভাগ, তোমরা 90% ছাত্র যারা পড়াশোনা করো তারা কিন্তু এমনিই জানো এটা। এবার আমরা বেদের সম্পর্কে একটু দেখে নিই। দেখো বেদ, ঋগ্বেদ প্রথমে। ঋগ্বেদ হচ্ছে পৃথিবীর প্রাচীনতম ধর্মগ্রন্থ হচ্ছে ঋগ্বেদ। এটা পরীক্ষা দিতে পারে যে পৃথিবীর প্রাচীনতম ধর্মগ্রন্থ কোনটা, উত্তর ঋগ্বেদ। এটাতে কয়টা সূক্ত আছে, উত্তর হবে কিন্তু 1028টা সূক্ত রয়েছে। এখানে কিন্তু বিখ্যাত যে গায়ত্রী মন্ত্র এখানে কিন্তু পাওয়া যায়, এটা ভালো করে তোমরা মনে রাখবে। সামবেদ কি? সামবেদ হচ্ছে তোমাদের এখানে বিভিন্ন ধরনের গান বা সঙ্গীত, সঙ্গীত এগুলো কিন্তু সামবেদে রয়েছে। যজুর্বেদে কি? এখানে যজ্ঞের নিয়মাবলী, আচার আচরণ, আচার যেগুলো রয়েছে, নিয়মাবলী আচার, সেগুলো কিন্তু এখানে রয়েছে। অথর্ববেদে কি রয়েছে? জাদুবিদ্যা, বশীকরণ, আয়ুর্বেদ, এই সমস্ত কিন্তু অথর্ববেদে রয়েছে। এই বিষয়বস্তুগুলো কি কি রয়েছে, কোথায় কি আছে, সেগুলো কিন্তু অবশ্যই দেখতে হবে। আর বৈদিক সাহিত্য দেখে নিই। বৈদিক সাহিত্য হচ্ছে ব্রাহ্মণ বেদের শ্লোকগুলো কিন্তু এখানে গদ্য ব্যাখ্যা রয়েছে। আরণ্যকে কি রয়েছে? অরণ্যে রচিত দার্শনিক এবং রহস্যময় আলোচনা রয়েছে এখানে। উপনিষদ, বেদের শেষ ভাগকে উপনিষদ বলা হয়। এখন এই জন্য কিন্তু একে কি বলা হয়? বেদান্ত, মানে বেদের অন্ত। এখানে মোট 108টি কিন্তু তোমাদের উপনিষদ রয়েছে। ভারতের জাতীয় আদর্শ বাক্য সত্যমেব জয়তে কিন্তু মুন্ডক উপনিষদ থেকে নেওয়া হয়েছে। এটা কিন্তু ভালো করে মনে রাখবে যে সত্যমেব জয়তে কোথা থেকে নেওয়া হয়েছে? মুন্ডক উপনিষদ থেকে, ঠিক আছে। পুরাণ কটা? পুরাণ হচ্ছে 18টা, ঠিক আছে, এর কিন্তু মাথায় রাখবে। বৈদিক সমাজ, দেখো পরিবার যে ছিল, পরিবার হচ্ছে কি? সমাজে ক্ষুদ্রতম একক ছিল পরিবার, ঠিক আছে। পরিবার, ধরো সমাজে ধর এই একটা, এটা একটা, তারপর এইগুলো, মানে সবচেয়ে ক্ষুদ্রতম, এটা পুরো একটা সমাজ, ঠিক আছে। এই যে ক্ষুদ্রতম একক, এটা হচ্ছে পরিবার, ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে। তারপরে আমরা দেখে নিই কোথায় কি দেখবো। রাজন, রাজন কি? গোষ্ঠীর প্রধানকে রাজন বলা হতো। সভা সমিতি ছিল, সভা এবং সমিতি বিরত ছিল, এবং আর্যরা লোহার ব্যবহার জানতো, এবং যাকে তারা কি বলতো? কৃষ্ণ অয়স। এবং সভাতে কিন্তু যে বৃদ্ধ মা ছিল, তারা কিন্তু মানে সমাজের বড় মানুষ, তারা কিন্তু এখানে আসতো, আর সমিতিতে সবাই আসতো, ঠিক আছে, এটা মনে রাখবে। তারপর হচ্ছে ধর্ম এবং দেবদেবী, তারা কোন কোন দেবদেবীর পুজো করতো। ইন্দ্র প্রধান দেবতা ছিল, আর বাকিগুলো অতগুলো দেবে না। তোমরা জাস্ট দেখে রাখবে যে ইন্দ্র কিন্তু তাদের প্রধান দেবতা ছিল, বাকিগুলো দেবে না, ঠিক আছে। তারপর হচ্ছে গুরুত্বপূর্ণ নদ নদীর, মানে এই যে নদীগুলো আছে তাদের কিন্তু অন্য যে নামগুলো ছিল কি কি ছিল? সিন্ধু সবচেয়ে বেশিবার কিন্তু উল্লেখিত নদী হচ্ছে সিন্ধু। এটা কিন্তু পরীক্ষা দিতে পারে যে বৈদিক যে ঋগ বেদগুলো আছে এগুলোতে, মানে বেদে সবচেয়ে বেশি যে নদী
কোন নদীর উল্লেখ সবচেয়ে বেশি ছিল? উত্তর হবে কিন্তু সিন্ধু। ঠিক আছে। সরস্বতী, এটা হচ্ছে পবিত্রতম এবং শ্রেষ্ঠ নদী বলা হতো। এবং বিতস্তার বর্তমান নাম কি? ঝিলাম। পুরুষিনীর বর্তমান নাম হচ্ছে রাভি, মানে রাভি নদীর আগের যদি বলি প্রাচীন নাম কি, তাহলে হচ্ছে পুরুষিনী। এবং হচ্ছে সতলজের শতদ্রু। এগুলো কিন্তু মনে রাখবে। ঠিক আছে, হয়ে গেল। এবার আমরা চলে আসি ষোড়শ মহাজনপদ। এখান থেকে কি যেগুলো যেগুলো গুরুত্বপূর্ণ একবার রিভিশন করে নিই। দেখো, উৎস কি? বৌদ্ধ গ্রন্থ অঙ্গুত্তর নিকায় এবং জৈন গ্রন্থ ভগবতী সূত্র থেকে কিন্তু 16টি মহাজনপদের নাম আমরা জানতে পারি। সময়কাল ষষ্ঠ শতক। অবস্থান কি? বেশিরভাগই ছিল ভারতের অবস্থিত ছিল দক্ষিণ ভারতের একমাত্র। এই যে এখান থেকে এই প্রশ্নটা দিতে পারে যে দেখো, যে ধরো ভারতের ম্যাপ, ঠিক আছে। এবার যে বেশিরভাগ যে ষোড়শ মহাজনপদে যে মহাজনপদগুলো ছিল সেগুলোর মধ্যে বেশিরভাগ কিন্তু উত্তর ভারতে ছিল। একমাত্র যে অসমক ছিল, এই যে অসমক, এটা কিন্তু আমাদের দক্ষিণ ভারতে ছিল অসমক। ঠিক আছে, তো এইটা মাথায় রাখবে যে পরীক্ষায় দিতে পারে যে দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদ কোনটা? উত্তর হবে কিন্তু অসমক। ওকে, এবার হচ্ছে অধিকাংশ ছিল কিন্তু রাজতন্ত্র, তবে এটাকে মনে রাখতে হবে যে বৃজ্জি এবং মল্ল এই দুটো ছিল কিন্তু প্রজাতন্ত্র, অর্থাৎ রিপাবলিক। ঠিক আছে, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ এটাও। তারপরে কিছু গুরুত্বপূর্ণ মহাজনপদের এবং রাজধানীগুলো দেখতে পারি, এখান থেকে প্রশ্ন দেয়। মগধের ছিল প্রথমে হচ্ছে রাজগৃহ, তারপরে হয় গিরিব্রিজ, রাজগৃহ বা গিরিব্রিজ, তারপরে হচ্ছে অঙ্গ, চম্পা, কৌশল শ্রাবস্তী, অবন্তী উজ্জয়িনী, বৎস কৌশাম্বী, গান্ধার তক্ষশিলা এবং মৎস্য বিরাটনগর। এগুলো কিন্তু মাথায় রাখবে। এবার চলে আমরা মগধ দেখো, মগধের উত্থান হর্ষঙ্ক বংশ, মানে মগধের উত্থান হর্ষঙ্ক বংশ দিয়ে শুরু হয়। দেখো, মগধ প্রথম কে ছিল, প্রতিষ্ঠাতা কে করে? তবে বিম্বিসার। তার উপাধি কি ছিল? শ্রেণিক। এটা পরীক্ষায় দেয় যে শ্রেণিকার উপাধি, কুনিকার উপাধি। ঠিক আছে, এই বাকিগুলো এগুলো দেখতে হবে না। অজাতশত্রুর যে উপাধি সেটা কি ছিল? উত্তর হবে কুনিক। জাস্ট এগুলো দেখবে। অজাতশত্রু হচ্ছে বিম্বিসারের পুত্র। তার সময় প্রথম বৌদ্ধ সম্মেলন কিন্তু অনুষ্ঠিত হয় অজাতশত্রুর সময়। ঠিক আছে, প্রথম বৌদ্ধ সম্মেলন যদি বলে তাহলে কিন্তু সেটা অজাতশত্রু, তারপরে কালাশোক, তারপরে অশোক, তারপরে কিন্তু কনিষ্ক। এগুলো কিন্তু আসছে পরে, সেগুলো আমি করাবো। বাকিগুলো দেখে রাখবে। তিনি রথমুশালো, মহাশির কণ্টক এই নামে দুটি মারণাস্ত্র যুদ্ধ ব্যবহার করেন। এগুলো তো দেখতে দেবে না, তাই এটা জাস্ট দেখে রাখবে। এবার চলে আমরা শিশুনাগ বা নন্দবংশ, শিশুনাগ ও নন্দবংশ। শিশুনাগ হর্ষঙ্ক বংশের পর মগধে শিশুনাগ বংশের প্রতিষ্ঠা শুরু হয়। তিনি অবন্তীকে জয় করেন। এটা দেখে রাখবে। কালাশোক, তার সময় বৈশালীতে দ্বিতীয় বললাম, দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন যদি বলে কার সময়, তাহলে কিন্তু কালাশোক। এটা জাস্ট দেখে রাখবে, এটা কিন্তু দিতে পারে। মহাপদ্মনন্দ, তিনি ছিলেন মন্দ বংশের প্রতিষ্ঠাতা। তাকে সর্বক্ষত্রিয়ান্তক বা ক্ষত্রিয়ের নিধনকারী বলা হয় এবং একরাট বলা হয়। তাকে কিন্তু একরাট বা সর্বক্ষত্রিয়ান্তক এগুলো দুটো বলা হয়। উপাধিগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, উপাধিগুলো কিন্তু পরীক্ষায় দেয়। তারপর হচ্ছে ধননন্দ হচ্ছে নন্দ বংশের শেষ রাজা ছিলেন ধননন্দ। তার সময় আলেকজান্ডার কিন্তু ভারত আক্রমণ করে কত সালে? 326 খ্রিস্টপূর্বাব্দে। তো পরীক্ষাটা দিতেই পারে যে আলেকজান্ডার কার সময় ভারত আক্রমণ করে? উত্তর হবে ধননন্দ। তো এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। তবে আলেকজান্ডার ভারত আক্রমণ দেখি, দেখো কত সালে দিয়েছিল, আক্রমণ করেছিল আলেকজান্ডার? 326 খ্রিস্টপূর্বাব্দে। হিদাসপিসের যুদ্ধটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা কার সাথে হয়েছিল? উত্তর হবে আলেকজান্ডারের সাথে পুর হয়েছিল। কোন নদীর তীরে? উত্তর হবে জেলাম নদীর তীরে। ঠিক আছে, তারপরে দেখো আলেকজান্ডারের যে সেনাপতি তিনি কে ছিলেন? উত্তর হবে সেলুকাস। এবং তার ঘোড়ার নাম কি ছিল? উত্তর হবে বুসেফেলাস। এটা দেবে না বুসেফেলাস, তাও তোমরা চাইলে দেখে নিতে পারো। তবে সেনাপতির নাম সেলুকাস, এটা কিন্তু একটু মাথায় রাখতে হবে, সেলুকাস নিকেটার। তারপর দেখো, মগধের প্রাচীনতম রাজধানী হচ্ছে রাজগৃহ, পরবর্তী রাজধানী পাটলিপুত্র। উদয়ন কিন্তু এই পাটলিপুত্র উদয়ন প্রতিষ্ঠা করেন। ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট কে ছিল? উত্তরে মহাপদ্মনন্দ, তবে অনেকে চন্দ্রগুপ্ত মৌর্য বলেন। দেখো, অপশনে তোমাদের যে কোনো একটাই দেবে, ঠিক আছে, সেটাই তোমরা করে দেখবে। বাকিগুলো দেখো, 16টি যে মহাজন পদ ছিল তার মধ্যে সবচেয়ে শক্তিশালী কে ছিল? মগধ, যা তোমাদের আগেই বললাম। আর মৌর্য বংশের ভারতের প্রথম সাম্রাজ্য স্থাপনকারী রাজবংশ হচ্ছে মৌর্য বংশ। ঠিক আছে, এবার চলে আসি জৈন ধর্ম মহাবীর। দেখো, জৈন ধর্ম মোট 24টি তীর্থঙ্কর, 24 জন তীর্থঙ্কর ছিলেন। এগুলো প্রথম তীর্থঙ্করকে, তাহলে উত্তর হবে কিন্তু ঋষভদেব বা আদিনাথ। এটা কিন্তু ভালো করে করবে, এটা কিন্তু পরীক্ষায় দেয়। 23তম তীর্থঙ্করকে উত্তর হবে পার্শ্বনাথ। এবং আমাদের 24তম তীর্থঙ্করকে আমাদের মহাবীর, বর্ধমান মহাবীর। এটা কিন্তু ভালো করে করবে যে 24তম এবং 22 তীর্থঙ্কর হচ্ছে মহাবীর। তার জন্ম কত সালে হয়? 540 খ্রিস্টপূর্বাব্দে। কোথায় হয়? বৈশালী কুণ্ডগ্রামে। দেখো, সালটা পরীক্ষায় না দিলেও কিন্তু এই যে কোথায় জন্ম হয় এটা কিন্তু পরীক্ষায় দেবে। মৃত্যু কবে হয়? মৃত্যু কোথায় হয়? উত্তরে পাওয়াপুরীতে মৃত্যু হয়। প্রধান ধর্মগ্রন্থ কি হচ্ছে? দ্বাদশ সংগ্রহ। কোন ভাষায় লেখা? উত্তরে প্রাকৃতিক ভাষায় রচিত। এটা কিন্তু গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে বৌদ্ধ ধর্ম, গৌতম বুদ্ধ দেখে নিই আমরা। জন্ম কত সালে গৌতম বুদ্ধ? উত্তর হবে 563 খ্রিস্টপূর্বাব্দে। কোথায় হয়? উত্তর হবে কপিলাবস্তু লুম্বিনী উদ্যানে। মহাভিনিষ্ক্রমণ হবে এটা, মহানিষ্ক্রমণ না মহাভিনিষ্ক্রমণ। মানে মহাভিনিষ্ক্রমণ কাকে বলা হয়? এটা কিন্তু গৌতম বুদ্ধ যখন গৃহত্যাগ করেছিলেন সেটাকে কিন্তু মহাভিনিষ্ক্রমণ বলা হয়। কত সালে? উত্তর হবে 29 বছর বয়সে। বুদ্ধত্ব লাভ তিনি কোথায় করেন? উত্তর হবে উরবেল্লা, এটা উরবেল্লা হবে। ঠিক আছে, এবং বুধগয়া নিরঞ্জন নদীর তীরে কিন্তু তিনি তার বুদ্ধত্ব লাভ করেন।
প্রথম ধর্মপ্রচার কোথায় করেন? উত্তর হবে সারনাথ। এই যে ধর্মপ্রচার প্রথম, সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় কিন্তু ধর্মচক্র প্রবর্তন। ওকে। মহাপরিনির্বাণ কি? মহাপরিনির্বাণ হচ্ছে তার তার যে দেহত্যাগ, সেটাকে কিন্তু মহাপরিনির্বাণ বলে, এবং তার দেহত্যাগ কোথায় হয়? উত্তর হবে কুশীনগরে। ঠিক আছে। দেখো এবার হচ্ছে আমরা বুদ্ধের যে সম্মেলন, বৌদ্ধ সঙ্গীত, সেগুলো কোথায় কোথায় হয়? দেখো প্রথম কোথায় হয়? প্রথম হচ্ছে তোমাদের রাজগৃহতে হয়। কোথায় মানে কার আমলে হয়, মানে কে ছিল, কে করান? উত্তর হবে অজাতশত্রু। দ্বিতীয় হচ্ছে বৈশালী, রাজা হচ্ছে কালাশোক। তৃতীয় হচ্ছে পাটলিপুত্র, রাজা সম্রাট অশোক। চতুর্থ কাশ্মীর, রাজা কনিষ্ক। ঠিক আছে। এই সম্মেলনে কিন্তু হিনজান মহাযান শাখায় বিভক্ত হয়ে যায়। ঠিক আছে, এর মনে রাখবে। মানে দেখো বৌদ্ধ ধর্মের হচ্ছে দুটো শাখা, একটা হচ্ছে হিনজান, একটা মহাযান। আর যদি বলে তোমাদের আহ, জৈন ধর্মের কিন্তু দুটো একটা হচ্ছে দিগম্বর, একটা শ্বেতাম্বর। দিগম্বর হচ্ছে যারা আহ, কোনো মানে বস্ত্র ধারণ করতো না, আর যারা শ্বেতাম্বর তারা কিন্তু সাদা রঙের বস্ত্র ধারণ করতেন। ওকে। এবার চলে এসেছি আমরা বৌদ্ধ সাহিত্যগুলো যেগুলো আছে, ত্রিপিটক, এগুলো যে কোন ভাষায় লেখা? তবে ত্রিপিটক কোন ভাষায় লেখা? কিন্তু হবে, তবে পালি ভাষায় লেখা। জাতক হচ্ছে বুদ্ধের যে পূর্বজন্মের 547টি কাহিনী রয়েছে এখানে। ত্রিরত্ন রয়েছে, বুদ্ধ ধর্ম এবং সংঘ ত্রিরত্ন। এশিয়ার আলো কাকে বলা হয়? উত্তর হবে গৌতম বুদ্ধকে এশিয়ার আলো বলা হয়। এবং বুদ্ধের ঘোড়ার নাম কি ছিল? উত্তর হবে কণ্টক। ঠিক আছে, এটা বলে কণ্টক হবে। ঠিক আছে, বাকিগুলো তোমরা দেখে রাখবে। হয়ে গেল। এবার জৈন ধর্মের বিভিন্ন শাখাগুলো দেখি, যেটা আমরা তোমাদের বললাম। শাখা হচ্ছে একটা হচ্ছে শ্বেতাম্বর, যেটা শ্বেত বস্ত্র দ্বারা ধারণ করেন, এবং দিগম্বর বস্ত্রহীন। মহাপঞ্চব্রত, অহিংসা, সত্য, আস্তেয়, অপগ্রহ এবং ব্রহ্মচর্য যেটা আছে, সেটা কিন্তু মহাবীর পরে যোগ করেন। প্রথমে কিন্তু 4টাই ছিল, তারপরে কিন্তু মহাবীর ব্রহ্মচর্যটা অ্যাড করেন। ঠিক আছে। ত্রিরত্ন কি? মানে দেখো ত্রিরত্ন কিন্তু দুটোতেই আছে। একটা হচ্ছে তোমার বৌদ্ধ ধর্মে যদি বলে তাহলে কিন্তু হবে বুদ্ধ ধর্ম এবং সংঘ, আর যদি বলে জৈন ধর্মে তাহলে কিন্তু হবে সৎ বিশ্বাস, সৎ জ্ঞান এবং সৎ আচরণ। ঠিক আছে। মহাবীর শব্দের অর্থ হচ্ছে মহান বীর। দেখো এখানে সৎ বিশ্বাস, এখানে KFC মানে রাইট কন্ডাক্ট, ফেইথ, আর হচ্ছে তোমাদের সরি, নলেজ, রাইট ফেইথ অ্যান্ড রাইট কন্ডাক্ট, এগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তো এটা মনে রাখবে এগুলো। যদিও দেখো এই তোমাদের জাস্ট ত্রিরত্নটা দেবে, হয়তো অত ঘুরিয়ে ফিরে প্রশ্ন করবে না। তোমাদের এই যে শ্বেতাম্বর, দিগম্বর বা মহাবীরের জন্ম কোথায় হয়, গৌতম বুদ্ধের জন্ম কোথায় হয়, সেগুলোই বেশিরভাগ দেবে। আমি এগুলো এতগুলো করাচ্ছি একটাই কারণ, যদি বলা যায় না পরীক্ষার আগে, তাই তোমরা এগুলো দেখে রাখো, তোমাদের কিন্তু পরীক্ষার একটা হেল্প তোমাদের হবে। বাকিগুলো কুইক ফ্যাক্টগুলো আমরা দেখছি। দেখো সাঁচি স্তূপ কোথায় অবস্থিত? সাঁচি স্তূপ সম্রাট অশোক করেছিল। সাঁচি স্তূপ হচ্ছে আমাদের মধ্যপ্রদেশ, এটা কিন্তু মাথায় রাখবে। ঠিক আছে। এবার দেখি আমরা জৈন ধর্মের বিখ্যাত মন্দির কি আছে। এটা হচ্ছে তোমাদের মাউন্ট আবুর যে দিলবারা জৈন টেম্পল আছে, সেটা কিন্তু রয়েছে। এটা যদি বলে কে তৈরি করে, তারা কিন্তু ভাস্তুপাল ব্রাদার্স। ঠিক আছে, কিন্তু মনে রাখবে। গৌতম বুদ্ধের সমসাময়িক মগধ রাজা কে ছিলেন? উত্তর হবে বিম্বিসার। এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। চলে এসে এবার আমরা মৌর্য সাম্রাজ্য। দেখো মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা কে করেন? উত্তর হবে চন্দ্রগুপ্ত মৌর্য। তিনি 322 খ্রিস্টপূর্বাব্দে নন্দ বংশের শেষ রাজা যে ছিলেন, উত্তর হবে ধননন্দ, তাকে পরাজিত করেন। তাকে সহায়তা কে করেছিল? উত্তর হবে কিন্তু তার গুরু এবং প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তর হবে কৌটিল্য বা চাণক্য। তিনি কিন্তু তার সহায়তায় এত বড় সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। মানে ধননন্দকে হারিয়ে তিনি মৌর্য বংশের প্রতিষ্ঠা করেছিলেন। ওকে। এবার হচ্ছে রাজধানী কি ছিল? উত্তর হবে পাটলিপুত্র, এবং উপাধি কি ছিল? উত্তর হবে স্যান্ডাকোট্টাস। এই যে উপাধি, এটা কিন্তু ভালো করে গুরুত্বপূর্ণ। মানে এই যে চন্দ্রগুপ্ত মৌর্য স্যান্ডাকোট্টাস, এটা পরীক্ষায় দিয়েছে। স্যান্ডাকোট্টাস কার উপাধি? উত্তর হবে কিন্তু তোমাদের চন্দ্রগুপ্ত মৌর্য। ওকে। আর রাজধানী কি ছিল? পাটলিপুত্র। এবার চন্দ্রগুপ্ত মৌর্য এবং মেগাস্তিনিস 305 খ্রিস্টপূর্বাব্দে চন্দ্রগুপ্ত মৌর্য গ্রিক সেনাপতি, তোমাদের আগে বললাম যে সেলুকাস নিকেটর, তাকে কিন্তু পরাজিত করেন। এবং মেগাস্তিনিস সেলুকাসের দূত হিসাবে চন্দ্রগুপ্ত মৌর্য ভারতে আসেন। এবং মেগাস্তিনিসের বিখ্যাত বই তোমরা সব অনেকেই জানো, যে ইন্ডিকা তিনি লিখেছিলেন। এবং শেষ জীবন তিনি জৈন ধর্ম গ্রহণ করেন এবং শ্রাবণ বেলাগোলায় কিন্তু দেহত্যাগ করেন। মানে মহাবিনিষ্করণ বলছি, সাল্লেখানা করেন। ঠিক আছে। শ্রাবণ বেলাগোলা কোথায়? কর্ণাটকে। এটা মনে রাখবে। ঠিক আছে। এবার হচ্ছে বিন্দুসার পরবর্তী, মানে চন্দ্রগুপ্ত মৌর্যের পরে হচ্ছে রাজা বিন্দুসার, চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র এবং অশোকের পিতা বিন্দুসার। তার উপাধি কি ছিল? উত্তর হবে অমৃতাঘাত, মানে শত্রু নিধনকারী। তার সময় সিরিয়ার রাজা প্রথম অ্যান্টিওকাস তার দূত ডামাইকাসকে কিন্তু মগধে পাঠিয়েছিলেন। এটা কিন্তু মনে রাখবে যে ডামাইকাস কার সময় ভারতে আসেন, কার রাজসভায়, এটা কিন্তু মাথায় রাখবে। এবার সম্রাট অশোক খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে বেশি বেশি প্রশ্ন দেয়। দেখো তার অভিষেক কবে হয়? উত্তর হবে 269 খ্রিস্টপূর্বাব্দে। কলিঙ্গের যুদ্ধ কবে হয়? 261 খ্রিস্টপূর্বাব্দে। এটা কিন্তু ভালো করে করবে। এবং এই যে কলিঙ্গ যুদ্ধটা হয়, এই যে ভয়াবহতা, এই ভয়াবহতা দেখে কিন্তু সম্রাট অশোক তার মানে যুদ্ধ ত্যাগ করে কিন্তু মানে কি বলবো, ওটাকে কি বলে মাথায় আসছে না। তো তিনি যুদ্ধ ত্যাগ করে দেন এবং তিনি কিন্তু কি উপাধি নেন? উত্তর হবে দেবনাম প্রিয় প্রিয়দর্শী কিন্তু উপাধি নেন। ঠিক আছে। মানে তিনি তার সেই যুদ্ধের ভয়াবহতা দেখে না, তার মন একটা চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, এটা মনে রাখবে।
ধর্ম তিনি উপগুপ্তের প্রভাবে তিনি কি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং ধর্ম প্রচার করেন, ঠিক আছে, ধর্ম প্রচার করেন, হ্যাঁ ঠিক আছে। তারপর হচ্ছে অশোকের লিপিগুলো কি কি আছে, অশোকের প্রথম ভারতীয় রাজা যিনি কিন্তু শিলালিপির মাধ্যমে জনগণের সাথে যোগাযোগ করতেন, এবং ভাষালিপি তিনি প্রাকৃত ভাষা এবং ব্রাহ্মণীয় খরষ্টি লিপিতে কিন্তু লিখতেন, এটা মাথায় রাখবে। সারনাথ টেম্পল এটা কিন্তু এখানে ভারতীয় জাতীয় যে প্রতীক লায়ন ক্যাপিটাল এখানে নেওয়া হয়েছে, এবং 13তম শিলালিপিতে কি রয়েছে এখানে কিন্তু কলিঙ্গ যুদ্ধের বর্ণনা কিন্তু এই তোমাদের 13তম শিলালিপিতেই পাওয়া যায়, যেটা কলিঙ্গ যুদ্ধ কবে 261, এটা কিন্তু মাথায় রাখবে। মৌর্য শাসনের পতন এবং প্রশাসন এবং পতন দেখে নি, দেখো কৌটিল্য রাজনীতি কূটনৈতিক বিষয়ক শ্রেষ্ঠ গ্রন্থ, এবং তোমাদের অর্থশাস্ত্র মানে অর্থশাস্ত্র কার লেখা, উত্তর হবে কৌটিল্য। সপ্তাঙ্গ তত্ত্ব কে দেয়, উত্তর হবে কৌটিল্য দেয়, মানে 7টি অঙ্গ। এবং সংস্কৃত সম্রাট কে ছিলেন, উত্তর হবে বৃহদ্রথ। এবং 185 খ্রিস্টপূর্বাব্দে সেনাপতি পুষ্যমিত্র শুঙ্গ বৃহদ্রথকে হত্যা করে শুঙ্গ বংশের প্রতিষ্ঠা করে, ঠিক আছে, এগুলো মাথায় রাখবে। তারপরে যেমন চলে এসে কুষাণ বংশ, দেখো উৎস ছিল কুষাণরা ছিল মধ্য এশিয়া এবং ইউচি উপজাতির একটি শাখা, এটা মনে রাখবে যে ইউচি কাদের বলা হয়, উত্তর হবে কিন্তু কুষাণ, এটা কিন্তু একটু মাথায় রাখবে। প্রতিষ্ঠাতা মানে এই যে কুষাণ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন, তবে কুজুল খিতপিসেস, এগুলো কিন্তু মাথায় রাখবে, এটা গুরুত্বপূর্ণ। এবং বিমা খিতপিসেস কে ছিলেন, তিনি ভারতের প্রথম স্বর্ণমুদ্রা প্রচলন করেন, এটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। যদি বলে ভারতের প্রথম স্বর্ণমুদ্রা কে প্রচলন করেন, উত্তর হবে বিমা খিতপিসেস, ঠিক আছে। তারপরে চলে এসে আমরা সম্রাট কনিষ্ক, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। রাজ্যাভিষেক কবে হয়, তার উত্তর হবে 28 খ্রিস্টাব্দ। এই যে 28 খ্রিস্টাব্দ মানে 28 বলছি 78 খ্রিস্টাব্দ, এখানে থেকে কিন্তু শকাব্দ শুরু হয়, যা কিন্তু ভারতের আমাদের যে বর্তমান ক্যালেন্ডার সেটা কিন্তু সেখান থেকেই ধরা হয় সেই হিসাবে, ঠিক আছে। তার রাজধানী কোথায় ছিল, তার রাজধানী ছিল প্রথমে পেশাওয়ার পুরস্কুর, এবং দ্বিতীয় রাজধানী কোথায় ছিল, উত্তর হবে মথুরা, এটা কিন্তু পরীক্ষায় দিয়েছে প্রিভিয়াস ইয়ার, তোমরা যদি ফলো করো। উপাধি কি ছিল, তার উপাধি ছিল হচ্ছে তাকে দ্বিতীয় অশোক বলা হয়, এটা দিতে পারে, দেখে রাখবে। কনিষ্ক এবং বৌদ্ধ ধর্ম, দেখো কনিষ্ক বৌদ্ধ ধর্মের একজন বড় পৃষ্ঠপোষক ছিল, এবং তার সময় চতুর্থ বৌদ্ধ সম্মেলন হয়, আমি তোমাদের একটা আগেই বলেছি যে তার সময় কিন্তু চতুর্থ বৌদ্ধ সম্মেলন হয়, এবং কোথায় হয়, কাশ্মীরে হয়। এবং ফলাফল কি হয়, মানে শেষ যে বৌদ্ধ ধর্ম হয়, সেখানে কিন্তু যে বৌদ্ধ ধর্ম দুটি শাখায় বিভক্ত হয়, একটা হচ্ছে হিন্দুর, একটা মহাযান, ঠিক আছে। কনিষ্ক কোন শাখার ছিল, উত্তর হবে মহাযান, ঠিক আছে। শিল্প সাহিত্য কি ছিল এখানে, কনিষ্কের সময় গান্ধার শিল্প খুব গুরুত্বপূর্ণ, খুব উৎকর্ষ লাভ করে। মথুরা শিল্প, গান্ধার শিল্প দেখে রাখবে। মানে যদি বলে গান্ধার শিল্প কার সময় উৎকর্ষ লাভ করে, উত্তর হবে কনিষ্ক, এটা জাস্ট এইখান থেকে এমভাবেই প্রশ্ন দেবে, বেশি অত দেবে না। এবার আমরা একটা কিছু গুরুত্বপূর্ণ যে নবরত্ন যে গুরুত্বপূর্ণ বইগুলো আছে সেগুলো একবার দেখে নিই। দেখো অশ্বঘোষ মানে কনিষ্কের নবরত্ন ছিল, বিখ্যাত বৌদ্ধ দার্শনিক কবি, তার লেখা কি হচ্ছে বুদ্ধচরিত এবং সূতলঙ্কার, এই দুটো কিন্তু মাথায় রাখবে, বই থেকে কিন্তু প্রশ্ন দিতে পারে। নাগার্জুন কি, নাগার্জুন একজন তাকে কিন্তু ভারতের আইনস্টাইন বলা হয়, এবং তিনি শূন্যবাদ তত্ত্বের জনক। চরক, তিনি হচ্ছে চরক সংহিতা লেখেন, এবং বসুমিত্র তিনি চতুর্থ বৌদ্ধ সম্মেলনের সভাপতি ছিলেন। শেষ মুদ্রা দেখে নাও কিছু গুরুত্বপূর্ণ। কনিষ্কের মুদ্রায় বুদ্ধ ছবি খোদাই করা থাকতো। কুষাণ আমলে চীন থেকে রোম পর্যন্ত রেশম পথ ভারতের নিয়ন্ত্রণ ছিল, এটা দিতে পারে পরীক্ষায়। কুষাণ বংশের শেষ শক্তিশালী রাজা কে ছিল, উত্তরে বাসুদেব। বাকি দেখে নাও, বাকি এই যে পেশোয়ার কার রাজধানী ছিল, কনিষ্কের সাথে আমরা আগেই বললাম, এবং দ্বিতীয় রাজধানী কোথায় ছিল, উত্তর হবে মথুরা। চলে এসে আমরা গুপ্ত বংশ, দেখো গুপ্ত বংশের প্রতিষ্ঠাতাকে, উত্তর শ্রীগুপ্ত। প্রথম চন্দ্রগুপ্ত, তাকে গুপ্ত বংশের প্রথম প্রকৃত রাজা বলা হয়, এটা খুব গুরুত্বপূর্ণ। গুপ্তাব্দ কবে, উত্তর হবে 319 থেকে 320 খ্রিস্টাব্দ, এখানে গুপ্তাব্দ বলা হয়। উপাধি মানে প্রথম চন্দ্রগুপ্ত মানে সরি দেখো প্রথম যে চন্দ্রগুপ্ত তার যে উপাধি কিছু, তার উপাধি ছিল কিন্তু তোমাদের মহারাজা ধীরাজ, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। এবার চলেছি আমরা সমুদ্রগুপ্ত, তাকে ভারতের নেপোলিয়ন বলা হয়, এবং কে বলেছেন, উত্তর হবে ভিনসেন্ট স্মিথ, তাকে কিন্তু ভারতের নেপোলিয়ন বলেছেন। তিনি কিন্তু কোনো যুদ্ধ হারেনি, ঠিক আছে। এলাহাবাদ, ঠিক আছে, এলাহাবাদ প্রশস্তি, এই যে এলাহাবাদ প্রশস্তি যেটা কি লিখেছে হরিসেন, মানে হরিসেন ছিল সমুদ্রগুপ্তের সহকবি, এখান থেকেও প্রশ্ন দেয়, এবং এলাহাবাদ প্রশস্তি লিখেছে হরিসেন, এটাও প্রশ্ন দেয়। এবং এই যে এলাহাবাদ প্রশস্তি এর মাধ্যমে কিন্তু আমরা সমুদ্রগুপ্তের সম্পর্কে জানতে পারি। উপাধি কি, তার অনেক উপাধি ছিল, কবিরাজ, অশ্বমেধ পরাক্রম, তারপরে যে বিক্রমাঙ্ক, এই সমস্ত উপাধি কিন্তু তার ছিল। তাকে মুদ্রায় কিন্তু বিনা বাজানো অবস্থায় দেখা গেছে, এবং সেইটা দিয়ে প্রমাণ পাওয়া যায় কিন্তু কি তিনি কিন্তু সঙ্গীত অনুরাগী ছিলেন। এবার হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত, তার উপাধি কি ছিল, বিক্রমাদিত্য। উপাধি হচ্ছে তিনি কিন্তু শকদের পরাজিত করেন, এবং তার শকদের পরাজিত করার পর তার নাম হয় কিন্তু শকারি। এবং আরেকটা উপাধি তার কি, উত্তর হয় বিক্রমাদিত্য। ফাহিয়ান হচ্ছে তোমাদের প্রথম চীনা পর্যটক যে ভারতে আসেন, এবং কয়েক সময় আসেন, উত্তর হবে ফাহিয়ানের সময়, দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়। রাজধানী কোথায় ছিল, তিনি তার প্রধান রাজধানী ছিল পাটলিপুত্র, হলেও তিনি কিন্তু উজ্জয়িনীতে দ্বিতীয় রাজধানী করেন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। নবরত্ন, তার সময় 9 জন পণ্ডিত ছিলেন, যেমন কালিদাস ছিলেন, বরাহ মিহির, অমর সিংহ। দেখো পরবর্তী রাজা প্রথম কুমারগুপ্ত, মানে দ্বিতীয় চন্দ্রগুপ্তের পর আসে প্রথম কুমারগুপ্ত, এবং তিনি কিন্তু নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। তার উপাধি কি ছিল, উত্তর হবে মহেন্দ্রাদিত্য, ঠিক আছে।
স্কন্দগুপ্ত তাকে ভারতের রক্ষাকর্তা বলা হয় কেন? তিনি কিন্তু হুন আক্রমণ প্রতিহত করেছিলেন। বিষ্ণুগুপ্ত তিনি ছিলেন গুপ্ত বংশের শেষ রাজা। এটাও মাথায় রাখবে যে গুপ্ত বংশের রাজা কে ছিলেন, উত্তর হবে বিষ্ণুগুপ্ত। গুপ্ত যুগের সাহিত্য দেখে নিই। আবার কালিদাস তাকে ভারতের শেক্সপিয়ার বলা হয়, এটা খুব গুরুত্বপূর্ণ। এবং তার লেখা কি কি আছে? অভিজ্ঞান শকুন্তলম, মেঘদূতম, রঘুবংশম। বরাহমিহির তার কি গ্রন্থ গুরুত্বপূর্ণ? উত্তর পঞ্চসিদ্ধান্তিকা, বিরাট সংহিতা। আর্যভট্ট তিনি কি লিখেছেন? সূর্য সিদ্ধান্তিকা। এবং আর্যভট্ট গ্রন্থের লেখক তিনি কিন্তু শূন্য, যে শূন্য সেটা কিন্তু তিনি ধারণা দেন। বিষ্ণু শর্মার কি পঞ্চতন্ত্র, সেটা আমরা সকলেই দেখেছি। ঠিক আছে, বাকিগুলো তোমরা একটু দেখে রাখবে। যে প্রাচীন যুগের সুবর্ণ যুগ বলা হয়, কিন্তু গুপ্ত সাম্রাজ্যের পিরিয়ডটা ছিল তাকে কিন্তু সুবর্ণ যুগ বলা হয়। আর গুপ্ত যুগের প্রধান ভাষা কি ছিল? উত্তর হবে সংস্কৃত। ওকে, আর গুপ্ত যুগের যে স্বর্ণমুদ্রা তাকে কিন্তু দিনার বলা হতো। আর ফাহিনের বইয়ের নাম হচ্ছে ফোকুকি। ঠিক আছে, এবার হচ্ছে আমরা চলে এসেছি পুষ্যবতী বংশ, মানে হর্ষবর্ধনের যে বংশটা ছিল সেটা হচ্ছে পুষ্যবতী বংশ। তো পুষ্যবতী বংশ থেকে দেখে নিই। দেখো, থানেশ্বর পুষ্যবতী বংশ, পরবর্তীতে কৌনজয়, এবং রাজত্বকাল হচ্ছে 606 থেকে 647, যা পরীক্ষায় মনে না দেবে। রাজ্যাভিষেক 606 খ্রিস্টাব্দে, এটা তোমরা দেখে রাখবে। এবং এটাকে কিন্তু হর্ষাব্দ বলা হয়। রাজধানী কোথায় ছিল? রাজধানী ছিল কনৌজে স্থানান্তরিত হয়। প্রথমে থানেশ্বর ছিল, তারপরে সেটা কিন্তু কনৌজে স্থানান্তরিত হয় রাজধানী। হর্ষবর্ধনের উপাধি কি ছিল? তার উপাধি ছিল হচ্ছে শিলদিত্য বলা হতো, এবং এছাড়া তাকে সকল উত্তরা পথনাথ বলা হতো, কারণ তিনি উত্তর ভারতের অধিপতি। মানে এই যে সকল উত্তরা পথনাথ, তাই এটার মানে হচ্ছে সকল উত্তর ভারতের অধিপতি। ঠিক আছে, নর্মদা নদীর যুদ্ধ। দেখো, নর্মদা নদীর যুদ্ধ কার সাথে হয়? হর্ষবর্ধন দক্ষিণ ভারত জয় করতে গেলে চালুক্য রাজা ছিলেন, মানে দ্বিতীয় পুলকেশী, তাকে নর্মদা নদীর তীরে কিন্তু পরাজিত করেন। এই যুদ্ধের বর্ণনা কোথায় আমরা জানতে পারি? আমরা জানতে পারি দ্বিতীয় পুলকেশীর যে আইহোল প্রশস্তি, এটা কে লিখেছে? এটা লিখেছে হচ্ছে রবিকীর্তি। রবিকীর্তি হচ্ছে দ্বিতীয় পুলকেশীর সভাকবি। ঠিক আছে, এই যে আইহোল প্রশস্তি, এখান থেকে কিন্তু আমরা জানতে পারি যে দ্বিতীয় পুলকেশী তোমার এই হর্ষবর্ধনকে নর্মদা নদীর তীরে হারিয়েছিলেন। ঠিক আছে, এবার হচ্ছে ইউএন সাং হচ্ছে আমাদের দ্বিতীয় যে চীনা পর্যটক ভারতে আসেন, কার সময়? উত্তর হবে হর্ষবর্ধনের সময়, এবং তার গ্রন্থের নাম কি? সি ইউ কি। ওকে, এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ বইয়ের নাম দেখে নিই। দেখো, রত্নাবলী, প্রিয়দর্শিকা, নাগানন্দ, এই তিনটে বই কিন্তু হর্ষবর্ধন লেখেন। ঠিক আছে, এবং হর্ষবর্ধনের সভাকবি কে ছিলেন? উত্তর হবে বাণভট্ট। এবং তার দুটি গুরুত্বপূর্ণ গ্রন্থ হচ্ছে, একটা হচ্ছে হর্ষচরিত, একটা হচ্ছে কাদম্বরী। এটা কিন্তু গুরুত্বপূর্ণ। চলে এসে আমরা আবার বিভিন্ন সম্মেলন হয়, সেটা কি কন্নড় সভা, এগুলো দেখতে হবে না, এগুলো তোমাদের পড়ে দেবে না। দেখো, এটা দিতে পারে যে হর্ষবর্ধনের সময় নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রধান বাঙালি পণ্ডিত কে ছিলেন? উত্তর হবে শিলভদ্র। এটা গুরুত্বপূর্ণ। বাকি তোমাদের বাকি দেবে না, বাকি এগুলো দেখে দরকার নাই। দেখো, এবার চলে আসে আমরা পল্লব। দেখো, প্রতিষ্ঠাতা হচ্ছে সিংহ বিষ্ণু হবে। রাজধানী কোথায়? রাজধানী ছিল কাঞ্চি বা কাঞ্চিপুরমে, ছিল তামিলনাড়ুতে। মহেন্দ্র বর্মন তিনি ছিলেন একজন বিখ্যাত কবি এবং সঙ্গীতজ্ঞ, তার উপাধি ছিল মত্তবিলাস। এটা কিন্তু মাথায় রাখবে যে মত্তবিলাস কার উপাধি? উত্তর হবে মহেন্দ্র বর্মন। ঠিক আছে, প্রথম নরসিংহ বর্মন তিনি যে উপাধি, একটা তার উপাধি ছিল বাতাপিকন্ডা। এই বাতাপিকন্ডা উপাধিটা তিনি কখন নেন? তিনি কিন্তু যে চালুক্যরা যে দ্বিতীয় পুলকেশী যে হর্ষবর্ধনকে হারিয়েছিল, তিনি আবার কিন্তু এই দ্বিতীয় পুলকেশীকে হারান। মানে এই যে প্রথম নরসিংহ বর্মন, এই দ্বিতীয় পুলকেশীকে হারানোর পরে কিন্তু তিনি এই বাতাপিকন্ডা যে উপাধি তিনি কিন্তু নিয়েছিলেন। ওকে, এবার হচ্ছে আমরা পল্লব সাহিত্য এবং মহাবলীপুরম দেখি। দেখো, রথ মন্দির, আমাদের যে রথ মন্দির আমরা জানি, মহাবলীপুরমে যে বিখ্যাত 7টি রথ মন্দির আছে, সেটা কিন্তু প্রথম নরসিংহ বর্মন তিনি নির্মাণ করেছিলেন। কৈলাসনাথ মন্দিরকে নির্মাণ করেছে, কৈলাসনাথ মন্দির নির্মাণ করেন কিন্তু কাঞ্চির বিখ্যাত কৈলাসনাথ মন্দির পল্লব রাজা দ্বিতীয় নরসিংহ বর্মন তৈরি করেন। এবং পল্লব স্থাপত্য রীতি কিন্তু দ্রাবিড় স্থাপত্য রীতির ভিত্তি, দ্রাবিড়। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে। ওকে, এবার হচ্ছে চোল দেখে নিই। প্রতিষ্ঠাতাকে? বিজয়লাল। দেখো, বিজয়লাল এটা হচ্ছে চোল রাজার মানে চোল বংশের প্রতিষ্ঠাতা তিনি। রাজধানী কোথায় ছিল? তাঞ্জোর বা তাঞ্জাভুর। চোলদের প্রধান বৈশিষ্ট্য ছিল তাদের শক্তিশালী নৌবাহিনী, বা তার নেভি, মানে নৌবাহিনীর জন্য কিন্তু বিখ্যাত ছিল। মানে তাদের বেশ প্রধান বৈশিষ্ট্য ছিল, মানে খুবই শক্তিশালী ছিল তারা। স্বায়ত্তশাসিত গ্রাম শাসন ব্যবস্থা, এগুলোর জন্য যেগুলো তোমাদের অতটা দেবে না, বাকি এটা তোমাদের দেখার দরকার নাই, এগুলো তোমাদের দেবে না। বাকি দেখো, চোল রাজা এবং রাজেন্দ্র চোল প্রথম রাজা, তিনি কিন্তু বিখ্যাত যে রাজরাজেশ্বর মন্দির বা বৃহদেশ্বর মন্দির তিনি কিন্তু নির্মাণ করেছিলেন। এবং প্রথম রাজেন্দ্র চোল তিনি কিন্তু গঙ্গাইকোন্ডা চোল উপাধি নেন, এবং গঙ্গাইকোন্ডা চোলাপুরম তিনি কিন্তু তৈরি করেন, এবং তিনি 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 পুরো শ্রীলঙ্কা জয় করেছিলেন। এটা কিন্তু মাথায় রাখবে। ওকে, শিল্প এবং নটরাজ মূর্তি। দেখো, ব্রোঞ্জ মূর্তি, চোল আমলে নটরাজ শিব মূর্তি বিশ্ববিখ্যাত। এটা জাস্ট দেখে রাখবে, বাকি এগুলো দরকার নেই। উত্তমের শিলালিপি থেকে এই যেটা দেখে রাখবে, যে দিতে পারে যে কোন ইনস্ক্রিপশন বা কোন শিলালিপি থেকে চোলদের সম্পর্কে জানা যায়, এটা হচ্ছে উত্তেমন শিলালিপি। ওকে, বাকি তোমরা এগুলো একটু দেখে রাখবে, বাকিগুলো দরকার নেই আমাদের। এবং রাষ্ট্রকূট বংশের, দেখো এটা তোমাদের দিতে পারে যে রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা দন্তি দুর্গ এবং ইলোরার যে বিখ্যাত কৈলাস মন্দির, সেটাকে তৈরি করেন। তবে রাষ্ট্রকূট বংশের প্রথম কৃষ্ণ তৈরি করেন। ওকে, হয়ে গেল। এবং শশাঙ্ক মাৎস্যন্যায় দেখে নিই। দেখো,
শশাঙ্ক বাংলার প্রথম সার্বভৌম রাজা ছিলেন এবং তিনি গৌড় বংশ শাসক ছিলেন। তার রাজধানী কোথায় ছিল? উত্তর হবে কর্ণ সুবর্ণ মুর্শিদাবাদে। মাৎসন্যায় শশাঙ্কের মৃত্যুর পর 637 যে খ্রিস্টাব্দ এবং দীর্ঘ 100 বছর ধরে বাংলায় যে চরম অরাজকতা চলেছিল সেটাই কিন্তু মাৎসন্যায় বলা হয়। এটা দেখে রাখবে জাস্ট। এবার চলে আসি আমরা পাল বংশ এবং গোপাল। দেখো, পাল বংশের প্রতিষ্ঠাতাকে গোপাল, 750 খ্রিস্টপূর্বাব্দ। এর বিশেষত্ব কি ছিল? তিনি বাংলার মানুষের দ্বারা নির্বাচিত প্রথম রাজা এবং এর মাধ্যমে বাংলার মাৎসন্যায় যে একটা পরিস্থিতি তৈরি হয়েছিল সেটার কিন্তু অবসান ঘটে। ধর্ম, তিনি বৌদ্ধ ধর্মাবলম্বী ছিলেন এবং উদন্তপুরী বিহার তিনি কিন্তু প্রতিষ্ঠা করেন। ওকে। বা ধর্মপাল, তিনি ছিলেন পাল বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন ধর্মপাল। তার উপাধি কি ছিল? উত্তরাপতস্বামী। বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়কে তৈরি করেন উত্তরাবে ধর্মপাল তৈরি করেন বিক্রমশিলা, এবং এছাড়া পাহাড়পুরের সোমপুর মহাবীরে কিন্তু তিনি তৈরি করেছিলেন। ত্রিশক্তি সংগ্রাম কার সাথে হয়েছিল? মানে ট্রাইপাইটাইট না, এক সেকেন্ড, কি বলে, ত্রিশক্তি সংগ্রাম, এটা কাদের মধ্যে হয়েছিল? উত্তরাবে পাল, প্রতি এবং রাষ্ট্রকূট, পাল, প্রতিহার এবং রাষ্ট্রকূটদের মধ্যে হয়েছিল। ঠিক আছে। এবং দেবপাল তার সময় পাল সাম্রাজ্য সবচেয়ে বেশি বিস্তার লাভ করে। এটা দেখে রাখবে জাস্ট। মহিপাল, পাল বংশের দ্বিতীয় প্রতিষ্ঠাতা বলা হয় তাকে মহিপালকে। এটা দেখে রাখবে। কৈবর্ত বিদ্রোহ দ্বিতীয় মহিপালের সময় হয়েছিল। রামচরিত কাল লেখা হতে হবে সন্ধ্যাকার নন্দী। আর রামচরিত মানস যদি বলে তাহলে কিন্তু তুলসীদাস। এটা কিন্তু একটু মাথায় রাখবে, অনেকে এটা কনফিউজড হয়ে যায়। সেন বংশ, দেখো সেন বংশের প্রতিষ্ঠাতাকে উত্তর হবে সামন্ত সেন, এবং প্রকৃত প্রতিষ্ঠাতা যদি বলি তাহলে কিন্তু বিজয় সেন। আর বল্লাল সেন, তিনি বাংলায় কৌলিন্য প্রথা প্রবর্তন করেন এবং তার লেখা দুটি বিখ্যাত গ্রন্থ এটা কিন্তু পরীক্ষায় দেয়। একটা হচ্ছে দান সাগর, একটা হচ্ছে অদ্ভুত সাগর। ওকে। লক্ষণ সেন, তিনি সেন বংশের শেষ শক্তিশালী রাজা এবং তার উপাধি কি ছিল? ঐরাজ মর্দন শঙ্কর। ঠিক আছে এটা। আর 1204 খ্রিস্টাব্দ 4 থেকে 5 খ্রিস্টাব্দে বখতিয়ার খলজি তার সময় কিন্তু বাংলা আক্রমণ করেন। তারপরে যে সুলতানি বংশের সূচনা আর কি হয় এটা মনে রাখবে। জয়দেব, লক্ষণ সেন সভাকবি জয়দেব, এবং তার কিছু তার হচ্ছে লেখা কি নাম? গীতগোবিন্দ। পবনদূতকে লিখেছিলেন উত্তরাবে ধৈ। পাল রাজারা বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন এবং তিনি কিন্তু, এটা দরকার নাই, বিক্রমপুর এবং বাকিগুলো দেখে রাখবে। দেখো, এই যে তোমাদের একবার মধ্যভারত, আমি নেক্সট ক্লাসে মধ্যভারত করে দেবো তোমাদের পরীক্ষার আগে, কিন্তু সব করে দেবো, তোমাদের টেনশন নেই, পরীক্ষার আগে তোমরা সব রিভিশন আমি করে দেবো। দেখো, এই ছিল আমাদের প্রাচীন ভারতের কুইক একটা রিভিশন। দেখো আমি একটাই কথাই বলবো, এই যে কদিন সময় আছে এই কদিনের মধ্যে তোমরা চাইলেও, যারা কিচ্ছু পড়োনি তারা চাইলেও কিন্তু এই কদিনের মধ্যে সমস্ত কিছু শেষ করতে পারবে না। তাই এখন তোমরা যেগুলো গুরুত্বপূর্ণ, মানে ইম্পর্টেন্ট, সেগুলো কিন্তু এখন করার চেষ্টা করো। ঠিক আছে। যে গ্রুপ সির যে পরীক্ষা হয়েছিল সেটা কিন্তু অনেকটা ইজি হয়েছে। ঠিক আছে। এবং সেই প্রশ্নর অ্যানালাইজ করে যেটা জানা যাচ্ছে যে গ্রুপ ডি কিন্তু সোজাই হবে। ঠিক আছে। যদি না পশ্চিমবঙ্গ বলা যায় না কি হবে না হবে, যদি না কোনো একটা সমস্যা হয়, নাহলে কিন্তু মোটামুটি লেভেল কিন্তু সোজাই থাকবে। তাই তোমরা বইয়ের মধ্যে বা তোমাদের যে নোটস আছে সেগুলোর মধ্যে যেগুলো একদম বেসিক সেগুলো কিন্তু অবশ্যই মনে রাখবে। বেসিকগুলো কিন্তু এখানে করে রাখবে। বেসিক যে জিনিস যেইগুলো আছে, ঠিক আছে, যেমন ধরো পলিটি পড়ছে, পলিটির যে সমস্ত বেসিক যে ধারাগুলো রয়েছে, যেমন ধরো মৌলিক অধিকার, সুপ্রিম কোর্টের ধারাগুলো রয়েছে, সেগুলো কিন্তু বেসিকগুলো আমাদের মনে রাখতে হবে। ওকে। আর এই যে পিডিএফটা কোথায় পাবে? পিডিএফটা আমাদের কিন্তু টেলিগ্রামে পেয়ে যাবে। ঠিক আছে। টেলিগ্রামের লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে, সেখান থেকে কিন্তু ঢুকলে পেয়ে যাবে। পিডিএফটা কিন্তু অলরেডি দেওয়া রয়েছে, সেখান থেকে নিয়ে তোমরা একটু রিভিশন দিয়ে নাও। আর আশা করছি তোমাদের পরীক্ষা ভালো হবে। আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই ফলো করে পরবর্তী যে পরীক্ষাগুলো আছে সমস্ত কিছু কিন্তু তোমাদের জিকে এখান থেকে কভার হয়ে যাবে। ওকে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।